আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কেন করছিস এমন? কি করেছি? আমি ভালো করেই জানি কাজটা তোর, আর ওই ছেলে যে তোর বন্ধু সেটাও জানি। আমি তো ওর ধাক্কাটা সামলালাম, আর তুই এটাই ইউজ করলি। আসলে এটা আমার প্ল্যান ছিল, তোমাকে শায়েস্তা করার জন্য। মানে একেবারে পানির মতো পরিষ্কার। তুমি আমার মায়ের কাছে নালিশ করে বকা শুনিয়েছো, তাই আমিও তোমাকে বকা শোনালাম। ব্যাস 50-50। রিয়া রাগে আগুন, কিছু বলতে পারছে না। শুধু এইটুকুই বলছি, শোন, আজকে থেকে তোর প্রতি আমার ঘৃণা আরো বেড়ে গেল। বলেই ছাদ থেকে চলে গেল। রাজ ছলছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। এই প্রথম রাজের মনে রিয়ার কথা দাগ কাটলো। তার অপমানের অপমানিত বোধ করলো। সেদিন রাজ মামার বাসায় আর থাকলো না, নিজের বাসায় চলে এলো। কেন যেন রিয়ার বলা ঘৃণার কথাটা সে মেনে নিতে পারছে না। বাসায় এসে নিজের রুমে ঢুকে দরজা নক করে দিল সে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। রাজের মা আসমা বেগম কিছুক্ষণ পরপর ছেলেকে ডাকছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না। কিছুটা চিন্তায় পড়ে গেলেন তিনি। তার এই চঞ্চল ছেলে তো কখনো এরকম করে না, আজ হঠাৎ কি হলো? কিছুক্ষণ পর রাজের বাবাও চলে এলো। আসমা বেগমকে ছেলের রুমের সামনে পায়চারি করতে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এখানে এভাবে পায়চারি করছো কেন? কি হয়েছে? তুমি কখন এলে? এই তো এইমাত্র এলাম। কি হয়েছে, কোনো প্রবলেম? দেখো তো, ছেলেটা বাড়িতে আসার পর থেকে সারাদিন দরজা বন্ধ করে বসে আছে, খাওয়া দাওয়াও কিছু করলো না। ডাকছি, দরজাও খুলছে না। আচ্ছা সরো তো, আমি দেখতেছি। ওই বাবু, রাজবাবু। ছেলেকে অনেক ভালোবাসেন মনির সাহেব, এখনও ওকে ছোট্ট খোকাটি ভাবে। কি হয়েছে তোমার? কে কি বলেছে অন্তর, আমাকে বলো। রাজেরও একটা দুর্বলতা, বাবার কথা না শুনে পারল না সে, কারণ বাবাকে সে অনেক ভালোবাসে। কেউ কিছু বলেনি আব্বু। তাহলে মন খারাপ করে আছো কেন? এই এমনি মাথা ব্যথা করছিল তাই। মাথা ব্যথা? আমাকে ফোন করে বলোনি কেন? তোমার মাকে বলতে পারতে। চলো। কোথায় যাবো আব্বু? তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আব্বু সামান্য ব্যথা, এখন ঠিক হয়ে গেছে। ঠিক তো? হুম। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসো, একসাথে বসে ডিনার করব। ওকে আব্বু। বাবার জন্য কত দরদ, একটু বলতেই বেরিয়ে সব আবদার পূরণ করা হচ্ছে। আমি যে এতক্ষণ চেঁচিয়ে গলা ফাটালাম, সেটার কোনো ভ্যালুই নেই দেখছি। অভিমানের সুরে কথাগুলো বলল আসমা বেগম। মায়ের কথায় রাজ আর রাজের বাবা দুজনই হেসে দিল। দিন যেতে লাগলো। রাজ এখনও আগের মতোই চঞ্চলই রয়ে গেছে। যদিও সেদিন রাতে মন খারাপ করেছিল, কিন্তু পরের দিন সকাল থেকে সব কিছু মাথায় মেমোরি থেকে ডিলিট করে দিয়েছে সে। এটাই তার স্বভাব, কারো দেয়া কষ্ট মনে গেঁথে রাখতে পারে না সে, সব ভুলে যায়। রাজের এক্সাম শুরু হয়ে গেল। এক্সামের কারণে দিনরাত বেশ পড়তে হচ্ছে তাকে, যার জন্য রিয়ার সাথে আগের মতো দেখা হচ্ছে না তার। রিয়াও বেশ খুশি এতে, মনে মনে দোয়া করে যেন সারা বছরই রাজের এক্সাম থাকে। শেষে এক্সামের দিন রাতে রাজ টেবিলে বসে পড়ছিল। হঠাৎ রিয়ার চিন্তা মাথায় ঢুকলো তার। সঙ্গে সঙ্গে কল দিল তাকে। প্রথমবার রিং হতেই রিসিভ হয়ে গেল। বেশ অবাক হয়ে রাজ বলল, কি ব্যাপার আমার রিয়া জানু, আমার ফোনের অপেক্ষায় ছিলে মনে হচ্ছে। আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোর মতো একটা শয়তানের ফোনের অপেক্ষায় থাকবো। ফোনে গেম খেলছিলাম, তাই কল আসতেই রিসিভ করে গেছি। সে যাই হোক, কি করছো এখন? আজাইরা সময় নষ্ট করছে আর কি। মানে তোর মতো একটা আজাইরার সাথে ফোনে কথা বলছি, এটা তো কোনো কাজ না, তাই না? আর কাজ না করে সময় লস মানেই আজাইরা সময় নষ্ট করা। দেখো রিয়া জানু, আজাইরা বলো আর যাই বলো, সবটা কিন্তু তোমারই। সো তোমার নিজের জিনিসকে সম্মান দিতে শিখো। জাস্ট শাট আপ। কতবার বলেছি আমাকে এসব বাজে নামে ডাকবি না। আর তুই আমার হবি কোন দুঃখে রে? কোন দুঃখে আমি তোমার হব না? তোমাকে ভালোবাসি তো, তাই সেই সুখে আমি তোমার হব। বাজে কথা রাখ, এত রাতে কেন ফোন দিয়েছিস সেটা বল। ভালোবাসি কথাটা বলতে। বলা হয়েছে তোর? না, হয়নি। আবার কি? তুমিও বলো। কি বলবো আমি? ভুরুকুসকে জিজ্ঞেস করলো রিয়া। ভালোবাসি কথাটা বলো। মাথায় গন্ডগোল হয়েছে তোর? বাসায় জানে? প্লিজ বলো না জানু। ফোন রাখ। একবার বলো প্লিজ। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তোকে কিন্তু এবার আমি সত্যি সত্যি ব্লক লিস্টে রেখে দিব। আচ্ছা, বেশি বলতে হবে না, শুধু একবার বলো প্লিজ। ধুর। ফোনটা কেটে দিল রিয়া। রাজ ছলছল চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ইদানিং রিয়া তাকে অনেক বেশি অ্যাভয়েড করছে, যেটা মানতে পারছে না রাজ। তাও রিয়ার পিছনে আঠার মতো লেগে আছে।
পরের দিন এক্সাম শেষে ভার্সিটির গেট দিয়ে বের হতে যাবে এমন সময় দেখলো রিয়া একটা রিক্সা থেকে নামছে। হয়তো মাত্রই এসেছে। রাজ দৌড়ে গিয়ে রিয়ার সামনে হাসিমাখা মুখ নিয়ে দাঁড়ালো। রিয়া জানু, কখন এলে? আমাকে দেখতে এসেছো বুঝি? আমি জানতাম তো আজ আমার লাস্ট এক্সাম, তুমি আসবেই। এই শোন, ফুফাকে গিয়ে বল তোকে হেমায়তপুর নিয়ে যেতে, গিয়ে মাথার ট্রিটমেন্ট করা, বুঝলি? অসভ্য কোথাকার। কথাটা বলেই রিয়া রাজের পাশ কাটিয়ে চলে গেল। দিশা আর কিছু বলল না। এই প্রথম সে বুঝতে পারলো আসলে সে রিয়াকে টর্চার করছে, খুব জ্বালাচ্ছে, যেটা মোটেও ঠিক না। কিন্তু কি করবে সে? খুব ভালোবাসে সে তার পাগলিকে, তাকে পাওয়ার জন্য সব করতে পারে। এক্সাম শেষ হওয়ায় কিছুটা ফ্রি হলো রাজ। তাই পরের দিন ব্রেকফাস্ট করে রিয়াদের বাসায় চলে এলো সে। কয়েকদিন থাকবে সেখানে, রিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করবে তার বাসা থেকেই। বাসায় ঢুকেই সে রিয়ার মাকে জড়িয়ে ধরলো। ও মামি, কি করো? কি আর করব, এতদিনে মনে হলো আমার কথা, আসতে পারিস না? কি করব বলো, আমি তো আসতেই চাই। তোমার মেয়েই তো সব নষ্টের মূল। কেন? ও আবার কি করলো? জানো না, তোমার মেয়ের তো বিয়ের বয়স হয়েছেই, আমারও হয়েছে। আমাদের দুইজনকে একসাথে বিয়ে দিলেই তো পারো, আমি তোমার বাড়িঘর জামাই থাকতাম। পাজি ছেলে একটা, এইসব কথা কেউ বলে? আর রিয়া তো তোর কাজিন, তাছাড়া সে তোর থেকে বড়, এটা কি করে সম্ভব? আর তুই এখনো কোনো চাকরি করিস না, বিয়ে করে ওকে খাওয়াবি কি? কেন, ও কি সর্বস্তরের খাদক নাকি? কত মানুষ চাকরির আগে বিয়া করে বউকে খাওয়াইতেছে, আমি কেন পারবো না? খুব পেকে গেছিস তাই না? সেটা জন্মের পর থেকেই। যাই হোক, শ্বশুর মশাই কই? কে শ্বশুর মশাই? কে আবার? তোমার স্বামী আমার রিয়া জানুর বাবা, আর আমার বড় মামা। বলো কোথায়? কি পাজি ছেলেরে বাপ! যা ফ্রেশ হয়ে আয়, আর একটু উল্টাপাল্টা কথা বলবি তো মায়ের খাবি। যা এখন। যাচ্ছি। সৎ শাশুড়ির মতো ব্যবহার শুরু করে দিছো এখনই। একটু জামাইয়াত করতে পারো না? রাজ চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। রিয়ার মা রাজের এসব কথা শুনে একা একা হাসছে। ছেলেটা বয়স হলেও বুদ্ধি বাড়েনি, সেটা তিনি বেশ বুঝতে পেরেছে। রাজ ফ্রেশ হয়ে মামির কাছে জিগালো, মামি, রিয়া জানু কোথায়? তোর বকা শুনতে খুব ভালো লাগে তাই না? বোকার মতো কথা বলো কেন? বকা শুনতে কারো ভালো লাগে নাকি? তাহলে অপছন্দ করে জেনেও এই নামে কেন ওকে ডাকিস বারবার? ভালোবেসে ডাকি তো, তাই ভালো লাগে না। ভালোবাসা না থাকলে বুঝতা এটার মাঝে যে কি মধু আছে। থাক, তোর মধুরার দরকার নাই, দুটোতে সবসময় সাপে নেউলে লেগে থাকে। আসছে ভালোবাসা দেখাতে। তোমার হিংসে হয়? কি? বুঝো না? বাদ দাও, কিচেনে যাও। কেন? কিচেনে মানুষ কেন যায়? কেন যায় সেটা তো বুঝলাম, কিন্তু এই সময় কিচেনে গিয়ে আমি কি করব? কেন? আমার জন্য রান্না করবে। এখন থেকে আমাকে জামাইয়ের মতো আদর করবে, ওকে? আমাকে ভালো মন্দ খাওয়াও, আর দ্রুত বিয়ার ব্যবস্থা করো। তাহলে তুমি দ্রুতই দাদু ডাক শুনতে পারবে, তাই না? রাজের কথা শুনে উনি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কি বদরে বাবা! সেদিন দুপুরবেলা জোরপূর্বক রিয়ার মাকে ওইসব খাবার রান্না করতে বাধ্য করে রাজ। সেগুলো ডিসলাইক করে এবং সে খাবারগুলো নিজেই টেবিলের উপর সাজিয়েছে রাজ। আজকে রিয়াকে নিয়ে সে অন্যরকম একটা মজা করতে চলেছে, ভাবতে অনেক খুশি লাগছে তার। 1:30 রিয়া বাসায় ফিরল। বাসায় এসে কারোর কোনো সাড়া শব্দ পেল না সে। পরে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে 20 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। তখনও চারদিকে নিস্তব্ধ। নীরবতা ভেঙে সে বলে উঠল, মা, খিদে পেয়েছে, খাবার দাও। খাবার টেবিলে রাখা আছে, দেখ। পাশের রুম থেকে মা বলে উঠল। রিয়া আপন মনেই টেবিলে গিয়ে বসলো। টেবিলে অনেকগুলি বাটি ঢাকনা দিয়ে ঢাকা আছে। রিয়া একটা প্লেটে ভাত নিল, তারপর একটা বাটি নিয়ে ঢাকনা সরাতেই দেখতে পেল তাতে আলুর ভর্তা রাখা। মেজাজ হালকা খারাপ হয়ে গেল তার। এটা রেখে আরেকটা বাটি ঢাকনা সরাতেই দেখলো ওতে ডাল আর ভাজি আছে। ততক্ষণে রাগ চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে তার। কোনো মতে রাগটা কন্ট্রোল করে আরেকটা বাটি নিয়ে দেখলো তাতে ডিম ভাজি। চিৎকার শুরু করে দিল রিয়া। এই বাড়িতে কি আমাকে ফেলনা মনে হচ্ছে নাকি? কে করেছে এগুলো? মা, মা! কি ব্যাপার, এত চিৎকার করছিস কেন? বাসে কি ডাকাত পড়েছে নাকি? পাশের রুম থেকে বের হতে হতে মা বলল, এগুলো কি? কোনগুলো? আমি খেতে এসেছি আর তোমরা আমার সাথে মজা করছো? টেবিলে আলু ভর্তা, ডাল, ডিম। জানো না আমি এগুলো ডিসলাইক করি? জানি তো। জেনেও এগুলো কেন করেছো? আমি এখন কি দিয়ে খাবো? এগুলো আমি করিনি, রাত জোর করে আমাকে করতে বাধ্য করেছে। রাজ? হ্যাঁ, আমি করিয়েছি। কেন, তোমার পছন্দ হয়নি? এতক্ষণে রিয়ার সামনে এসে দাঁড়ালো সে।
অপছন্দের জিনিস আমার সামনে দিয়ে বলছিস পছন্দ হয়েছে কিনা? আর তুই এসব কেন করেছিস? আসতে না আসতেই তোর বাথরুমে শুরু করে দিয়েছিস। আরে সমস্যাটা কি তোমার? এগুলো কি আমার প্রিয় খাবার? এগুলো প্রিয় না হলেও প্রিয় করে নাও। এর চেয়ে ভালো রেসিপি আমি তোমাকে প্রতিদিন খাওয়াতে পারবো না, কারণ আমি এখনো আয় করতে শিখি নাই। তাই ভাবলাম বিয়ার আগেই এই খাবারগুলোও খাওয়া শিখে নাও, একটু একটু টাকা বাঁচাতে শিখো। গাছে কাঁঠাল গোফে তেল, আমার জন্য তোরা তো চিন্তা করতে হবে না, যা এখান থেকে। রিয়ার কথায় রাজ বেসুরা গলায় একটা গান ধরলো। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন ওগো প্রিয় আমার ভালোবাসা বুঝবে, বুঝলা রিয়া জানু? যাবি এখান থেকে? প্রচণ্ড জোরে হুঙ্কার করে উঠল রিয়া। রাজ একটা অট্ট হাসি দিয়ে সেখান থেকে কেটে পড়ল। রাত যেতেই রিয়া মাকে বলতে লাগলো, ও তো একটা পাগল, তাই এমন করেছে। তুমিও কি পাগল মা? তুমি তো জানো আমি এগুলো খাই না, তাও ওর সাথে মিলে এমন করলে। এখন যে আমার খিদে পেয়েছে, খাবো কি? চেঁচামেচি করবি না, তুই বস, আমি খাবার আনছি। আজ 2 দিন হলো রাজ রিয়াদের বাসায় এসেছে। এই 2 দিনে রাজ নানানভাবে রিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করেছে, কিন্তু সবগুলো উপায় নেগেটিভ। বিকালে রিয়া বেলকনিতে বসে কফি খাচ্ছিল। রাজ একটা গিটার নিয়ে রিয়ার খুব কাছাকাছি গিয়ে দাঁড়ালো। রিয়াও খেয়াল করে নাই। পরে চোখ বন্ধ করে গিটারের সুর তুলতে গিয়েই কফির কাপটাই লেগে রিয়ার হাতের কফি রিয়ার গায়ে পড়ে যায়। ধড়পড়িয়ে ওঠে রিয়া। রাজ তখনও চোখ বুজে আসে। রিয়া চিৎকার দিয়ে উঠল। আই শয়তান, তোর সমস্যা কি? রিয়ার চিৎকারে আটকে উঠল রাজ। বলতে লাগলো, মানে কি হয়েছে? বুঝিস না? চোখে দেখিস না নাকি? আর কত জ্বালাবি আমাকে? আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসা? ভালোবাসার নামে আমাকে মানসিকভাবে টর্চার করছিস কেবল। কি ক্ষতি করেছে আমি তোর? কেন করছিস আমার সাথে এমন? আমি তোর কোন জন্মের শত্রু যে এই জন্মে তার শোধ নিচ্ছিস? কেন এখানে পড়ে আছিস আমার রাতের ঘুম হারাম করতে? তুই আসার পর থেকে ঠিকমতো খেতেও পারছি না, এখন শান্তিতে একটু কফিও খেতে দিবি না? বেহায়া কোথাকার। প্রচণ্ড ঘৃণা নিয়ে কথাগুলো বলল রিয়া। রাজ হতভম্ব হয়ে রিয়ার কথাগুলো শুনছে। চোখে নোনা জল আসতে চাইছে, তবুও আটকে রেখেছে। আসলে আমি ন্যাকা শাস্তে যাবি না একদম, বলে দিলাম। আমার লাইফটা হেল করে দিয়েছিস তুই। ঘৃণা করে তোর মতো ছেলেকে। রিয়া রাগে গজগজ করতে করতে ছাদ থেকে চলে গেল। রাজ সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। আজ রাজ রিয়ার কথায় অনেক কষ্ট পেল, তাই আর এক মুহূর্ত সেখানে থাকলো না। আজই চলে যাবি? আর কিছুদিন থেকে গেলে পারতি। আরেকদিন আসবো মামি, আব্বুর জন্য মনটা বড্ড টানছে। তুমি যেও একদিন। সময় পেলে নিশ্চয়ই যাব, তুই আসিস কিন্তু। আচ্ছা এখন আসি তাহলে। সাবধানে যাস। রাজ চলে এলো নিজের বাসায়। আসলে রিয়ার বলা কথাগুলো রাজের মনকে শান্তি দিচ্ছিল না। বারবারই মনে হচ্ছিল সে অন্যায় করেছে, থাকলে হয়তো অন্যায়ের বোঝা বাড়তেই থাকতো। তাই তখনই ব্যাগগুলো গুছিয়ে নিজের বাসায় চলে আসলো রাজ। ছাদে দোলনাতে বসে আছে রিয়া। মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে তার। আসলে তখন রাজের সাথে এতটা বাজে বিহেভ না করলেই হতো। শুধু শুধু এতগুলো কথা শোনালো তাকে। আচমকা কেন যেন এত রাগ উঠে গেছিল বুঝতেই পারছে না সে। ছেলেটা তো তখন ইচ্ছা করে এমন করেনি। মনের ভুলে একটু কফি না হয় তার গায়েই পড়ে গেছিল, তাই বলে এতটা কটু কথা বলা উচিত হয়নি তার। সরি বলা উচিত। এসব কথা ভাবতে ভাবতে মায়ের রুমে গেল রিয়া। চারপাশে চোখ বুলিয়ে দেখলো মা একাই বেডে শুয়ে আছে। রাজ ও রুমে নেই, কিন্তু এই সময় রাজার তো এখানেই থাকার কথা। এসব ভাবছিল রিয়া। তখনই মা বলল, কিছু বলবি রিয়া? হ্যাঁ, না মানে। কি মানে করছিস? বলে ফেল, কি হয়েছে? মা, রাজ কোথায়? ও তো বাসায় চলে গেছে। মনের মতো ধুক করে উঠল রিয়ার। কখন গেল মা? তখন তো দেখে গেলাম বাসায় আছে। বিকেলেই গেছে। দেখলাম ছেলেটার মনটা খারাপ। জিজ্ঞাসা করতেই বলল ওর বাবার জন্য নাকি মনটা টানছে, তাই চলে গেল। কিন্তু ওর তো কয়েকদিন থাকার কথা ছিল মা। হ্যাঁ, কিন্তু হঠাৎ যে কি হলো। আচ্ছা বাদ দে। রিয়া রুমে চলে গেল। নিজের কাছে খুব খারাপ লাগছে। ছেলেটাকে সরি বলতে হবে। আচ্ছা আকাশ, বলতো ভালোবাসা মানে কি শুধুই কষ্ট? কেন, কি হয়েছে রাজ? কিছু হয়নি, বল না। জানি না তো, আমি তো কখনো কাউকে ভালোবাসিনি, তাই এর মানেও বলতে পারি না। তুই রানীকে জিজ্ঞাসা কর। ওই হারামি, তুই জানিস না? তাহলে আমি জানবো কিভাবে? আমিও কখনো ভালোবাসিনি কাউকে। পাশ থেকে রনি বলে উঠল, থাক, তোদের কাউকে কিছু বলতে হবে না। খামোকা টেনশন করে মাথা খারাপ করতে পারবো না। ফুচকা খাবো, চল একটু আড্ডাবাজি করে আসি।
তাই চল। 3 বন্ধু মিলে ক্যাম্পাসে গিয়ে ফুচকা কিনে খেলো। মনের মধ্যে অনেক কষ্ট থাকলেও সবার সামনে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করে চলেছে রাজ। ফুচকা খাওয়া শেষ হলেই ক্লাসে যেতে নিলেই কোথা থেকে রাজের সামনে এসে দাঁড়ায় রিয়া। রাজ অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছে। তুই চলে এলি কেন কাল? আব্বুর কথা মনে পড়ছিল তাই। আমার কথায় কষ্ট পেয়েছিস তুই? নিজেরকে নিজের পরে শুধু শুধু অন্যের কথায় কষ্ট পেতে যাব কেন? সরি। কেন? এমনি। ও আচ্ছা, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে। রাজ চলে গেল ক্লাসে। রিয়াও নিজের গন্তব্যস্থানে চলে গেল। সরি বলাটা যেন তার কর্তব্য ছিল, সেটা বলতে পেরেই তার শান্তি। দিন যেতে লাগলো। রাজ এখনও আগের মতোই চঞ্চল আছে। যদিও সেদিন অনেক অভিমান ছিল রিয়ার উপর, কিন্তু সরি বলার পর গোলে পানি হয়ে গেল। এখনও রিয়াকে সামনে পেলে তার ভালোবাসা ঝুড়ি নিয়ে হাজির হয় সামনে। রিয়া এত বিরক্ত হয়, তাও সেটা সামলে নেয় রাজ। তার বিশ্বাস সরি যেহেতু বলেছে তাহলে নিশ্চয়ই সে রাজকে ভালোবাসে। ভালো না বাসলে অযথা সরি বলতে আসবে কেন? সেদিন রিয়া তার কয়েকজন বন্ধু মিলে বান্ধবী নিয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে ছিল যে রিয়ার সাথে খুবই ঘনিষ্ঠ হয়ে বসেছিল। রাজের নজর থেকে সেটা এড়ায়নি। রাগে ফুঁসতে ফুঁসতে রিয়া সহ বাকিদের সামনে গিয়ে হাজির হলো সে। রিয়া সহ বাকিরা রাজের দিকে তাকালো। রাজ বেশ রাগে ডুক নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ওই রিয়া, এই ছেলেটা কে আর তোমার সাথে এভাবে লেগে আছে কেন? হোয়াট ডু ইউ মিন বাই লেগে থাকা? রাগী কণ্ঠে রিয়া উত্তর দিল, বুঝো না? এই ছেলে, তুই আমার জানোর সাথে লেপটে আসিস কেন? সর বলছি এখন থেকে। জাস্ট শ্যাট আপ। কি বাজে কথা বলছো? রিয়া কি বলছে এই ছেলেটা? ও কি বলবে? ও কি বলবে? আমার কথা শোন, লজ্জা নেই তোর? একটা ছেলে হয়ে আরেকটা পর নারীর সাথে ঘনিষ্ঠভাবে বসে আছিস, বেয়াদব কোথাকার। রিয়া, ও কিন্তু ওর সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওকে কিছু বলবা নাকি আমি এখান থেকে চলে যাব? রিয়ার হাত ধরে রেখে কথাগুলো বলল ছেলেটা। যা না। না কে করেছে? কে তোকে? হাত ছাড় বলছি, আমার জানুর হাত ছাড়। বলে এক ঝটকায় রিয়ার হাত থেকে মেয়েটির হাত ছাড়িয়ে ধাক্কা দিল রাজ। ধাক্কায় কিছুটা দূরে ছিটকে পড়ল ছেলেটা। রিয়া এবার আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। এক ঝটকায় রাজের সামনে গিয়ে ওর গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল। আরেকটা চড় দিতে যাবে তখনই তমা ওর হাত ধরে ফেলে। বাদ দে না রে ভাই, তুই তো জানিসই ও সহজ সরল একটা ছেলে, তোকে ভালোবাসে। তাই নেহালকে তোর পাশে মানতে পারছে না ছেলেটা। চল আমার সাথে। রাজ গালে হাত দিয়ে ছলছল চোখে এক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া চোখে মুখে আজ আগুন জ্বলছে। রিয়া ধীর পায়ে রাজের দিকে এগিয়ে গেল। রাজের হাতটা ধরল সে। রাজ ছলছল চোখে অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া বলতে লাগলো, এই হাত দিয়ে তুই নেহালকে আঘাত করেছিস তাই না? তোর এত সাহস! তুই কি জানিস আমি রিয়া এখানে তোর কি করতে পারি? আমি চাইলে অনেক আগেই তোকে শায়েস্তা করতে পারতাম, কিন্তু তুই আমার কাজিন। শুধুমাত্র এটা ভেবে তোকে আমি ছাড় দিয়েছি। কি মনে করিস তুই নিজেকে? আমার বয়ফ্রেন্ড? আরে তোর মতো ছ্যাঁচড়া ছেলেকে আমি বানাবো আমার বয়ফ্রেন্ড? আমি ছ্যাঁচড়া? অবাক চোখে রিয়াকে জিজ্ঞেস করলো রাজ। হ্যাঁ, ছ্যাঁচড়াই তো। যে ছেলে নিজের বয়সে বড় কাজিনকে বারবার তার ছ্যাঁচড়া ভালোবাসার কথা বলতে আসে, আমার কাছে সে ছ্যাঁচড়া ছাড়া আর কিছুই না। খুব কঠিন গলায় কথাগুলো বলেছে রিয়া। রাজ শুধু অবাক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছে আর তার কথাগুলো শুনছে। রিয়া আবারও বলতে লাগলো, কি বলেছিস তুই নেহালকে? ও বাজে ছেলে, ও বেয়াদব। আরে ও তোর চাইতে অনেক অনেক ভালো। বাজে তো তুই, নির্লজ্জ তো তুই, যে কিনা বারবার মানা করা সত্ত্বেও নির্লজ্জের মতো আমার পিছনে পড়ে থাকে। নেহাল কোনো বেয়াদব ছেলে না, বেয়াদব তো তুই। আর একটা কথা, কি যেন বলেছিলি তুই? ও আমার কে তাহলে শুনে রাখ। ও নেহালি আমার বয়ফ্রেন্ড। ওকে আমি ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কানে গেছে কথাটা? এবার যা আমার সামনে থেকে, কখনো আমার সামনে আসবি না, থার্ড ক্লাস ছেলে কোথাকার। রিয়ার শেষ কথাটা শুনে যতটা রাজ অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে নেহাল আর বাকিরা। নেহাল অবশ্যই রিয়াকে আগে থেকেই পছন্দ করে, কিন্তু কখনো বলা হয়নি। আর এই রিয়াও নেহালকে জাস্ট ফ্রেন্ড হিসেবে মানে। কিন্তু আজ ওকে নিজের বয়ফ্রেন্ড ভাবতেই খুশির রেখা বয়ে যাচ্ছে নেহালের শরীরে। রাজ কিছুক্ষণ রিয়ার দিকে তাকিয়ে থেকে তারপর নেহালের দিকে তাকালো। নেহালের সামনে গিয়ে মাথা নিচু করে